সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আমি জিহাদ আল মেহেদি। আমরা পড়ছিলাম বিখ্যাত কবি জীবনানন্দ দাশের একটিমাত্র প্রবন্ধের বই কবিতার কথা থেকে তার নির্বাচিত প্রবন্ধসমূহ। আজকে যে প্রবন্ধটি আমরা পড়ব সেটি প্রকাশিত হয়েছিল 1948 সালে। প্রবন্ধটির নাম কি হিসেবে শাশ্বত। আসুন সরাসরি আমরা প্রবন্ধে চলে যাই। আমাদের ধারণা যে সাহিত্যে কোনো কোনো লেখা অমর ও অবিস্মরণীয়, যেমন মহাভারত, হোমার, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ইত্যাদি। মহাভারত হাজার বছর আগে রচিত হয়েছিল বলতে পারি না, তবে গ্রন্থটি ঢের পুরনো বটে, হোমারও পুরনো। মহাভারত সাহিত্যে আজও বেঁচে আছে, হোমারও। কিন্তু কিরকম ভাবে বেঁচে আছে স্থির করে দেখতে গেলে বুঝতে পারবো মহাভারতের ভিতরকার নানা রকম নিহিত জ্ঞান ঠিক মহাভারত বইটির মূল সংস্কৃত বা বাংলা অনুবাদের ভিতর থেকে আমরা আহরণ আয়ত্ত করেছি কিনা বলা কঠিন। খুব সম্ভব তা করিনি। মহাভারত পড়তে গেলে টের পাচ্ছি অন্যত্র আহরিত জ্ঞান ও সত্য মহাভারতের পাতায় সমর্থন লাভ করেছে বা খণ্ডিত হচ্ছে। এসব জ্ঞান আমরা ঢের আধুনিকতর নানা কালের দেশি বিদেশি বইয়ের থেকে কিংবা বইয়ের বাইরে আমাদের আজকের অভিজ্ঞতার মানুষী পৃথিবী থেকে আত্মস্থ করেছি, সরাসরি মহাভারত থেকে নয়। আজ থেকে গত 400-500 বছরের ইউরোপীয় চিন্তা ও ভাব বলয়ের কাছে আমরা কম ঋণী নই। আমাদের দেশের মধ্যযুগ থেকে আজকের দিন পর্যন্ত ঢের দেশজ চিন্তা, স্বপ্ন, সংকল্প আমাদের অভিভূত না করলেও সচেতন করে রাখছে। চেতনার দৌড় দিয়ে নির্মনে অন্তশীল মনে প্রকাশ করে কিরকম ভিড় পাকাচ্ছে ঠিক বলতে পারছি না। আমাদের চেতনা, ভাবনা, শিল্পসত্য, সাহিত্য রসিকতা এই সব গ্রন্থ সময় ও এখনকার নরনারীর সংস্পর্শের থেকে উৎসরিত। আজকের মহাভারতী কয়েক হাজার আগের মহাভারতের ভেতরে পরিষ্কার চোখ কান নিয়ে অন্তঃপ্রবেশ করবার সুযোগ দিচ্ছে আমাদের। আমাদের স্ত্রী পুরুষ অন্ধকার দুর্ঘটন আশা সংকল্প দিয়ে যে মহাভারত সৃষ্টি হচ্ছে, পুরনো মহাভারতের বৈরাট্যের পরিপ্রেক্ষিতে নিজেকে সে যাচাই করে নিচ্ছে। এইসব উত্তর মহাভারত, যেমন শেক্সপিয়ার পরবর্তী ইংরেজি কাব্যলোক, রুশ উপন্যাস সঞ্চয়ন, 19 ও 20 শতকের বাংলা সাহিত্য পরিমণ্ডল, গত 2 ও চলতি শতকের পশ্চিম ইউরোপের কথাশরিত সাগর, এইসব মহাভারত আমাদের সময় ও চেতনার বেশি নিকটে থেকে বেশি সক্রিয় ও সত্যভাবে কাজ করছে। আমাদের এইসব আধুনিক মহাভারতগুলোকে পড়বার সময় বা দ্বিতীয়বার পড়বার সময় আমরা বুঝতে পারবো আমাদের ধারণায় চেতনায় আদি মহাভারত প্রথম অঙ্ক হলেও এইসব পরবর্তী বইগুলো সমাজ ও সময় নাট্যের বিষম তৃতীয় অঙ্ক, মহৎ পঞ্চম অঙ্ক, এবং যে মহাভারতকে আমরা শাশ্বত গ্রন্থ হিসেবে ধরে নিয়েছি, যতদিন মানুষের সভ্যতা থাকবে গ্রন্থটি তার অকৃত্রিম প্রথম নিজস্বতায় মানুষের সংবেদনার ভেতর সজীব হয়ে বেঁচে থাকবে। এই হিসেবে মহাভারত কিংবা কোনো অনুরূপ বড় সাহিত্য গ্রন্থই ঠিক সেই হিসেবে শাশ্বত নয়। মহাভারত তার যুগকে ধারণ করেছিল, পথের নির্দেশ দিয়েছিল, গল্প বলেছিল পৃথিবীর ইতিহাসের একটি প্রশস্ত সময়কে আবৃত্ত করে। গল্প বলার পদ্ধতিতে মর্মস্পর্শী অসাধারণত্ব দেখিয়েছিল, সামান্য জিনিসকে দিব্য ও অলোকদেশী জিনিসকে সহজ উজ্জ্বল মর্মে প্রতিফলিত করে। মহাভারতের পর কয়েক হাজার বছর কেটে গেছে। পৃথিবীর ইতিহাসের যে কোনো কালে যে কোনো মর্মগ্রাহী মানুষ নিজের যুগে নতুন মহাভারতের স্বাদ পেয়েছে। হয়তো মহাভারত পড়া ছিল বলে নিজের কালের চারিদিককার আনুপূর্বিকতাকে পরম উত্তম একটা বিধানের ভেতরে গ্রথিত করে নেবার কাজ খুব অসাধ্য সাধন বলে মনে হয়নি তার। গ্রথিত করে উপলব্ধি করে নিতে হয়েছে নিজের সময়কে। সেই মহাভারতই তার নিজের মহাভারত। হয়তো মহাভারত নয় আর, নানা রকম তারতম্য এসেছে, মূল ভিত্তিও নড়ে গেছে, তারপর উৎসাহিত হয়েছে। দেবতায় বিশ্বাস নেই আর, কোনো অলৌকিক কৃষ্ণ নিরঞ্জনের উপরে বরাত নেই, মহাশূন্যকে ব্রহ্ম মনে করে সকল বিপদ ও অন্ধকারের খণ্ডন নেই সেই অলি কালোর ভেতর।
জীবন লোকায়ত হচ্ছে, মানুষের জীবনের সমস্যা মানুষকেই স্থির করতে হবে, কোনো অগম পাহাড় চূড়ার ওপারের আকাশকে দিয়ে কিচ্ছু হবে না। সেই উপলব্ধির বিষণ্ণতা ক্রমে আত্মনির্ভরের উজ্জ্বলতায় গিয়ে দাঁড়াচ্ছে। বিজ্ঞান অগ্রসর হচ্ছে, মানুষের কি আশা, কি প্রশ্ন, কি কাজ, নিষ্ঠা ও প্রতিভার সঙ্গে তার আলোচনা ও মীমাংসার চেষ্টা চলছে। পৃথিবীতে মানুষের পক্ষে যে চরিতার্থতা সম্ভব তাকে আয়ত্ত করবার জন্য মানুষ নিজেই এসে তারপর উৎখাত করে ফেলছে সব। তার আত্মঘাতী স্বভাবই ঠিক কি হৃদয়ের পরিবর্তন সম্ভব কিনা প্রশ্ন জাগছে। প্রথম মহাভারতেও এরকম নানা ধরনের প্রশ্ন এসে পড়লেও তার পরিপ্রেক্ষিত অন্যরকম ছিল। প্রশ্নগুলোর সমাধানও অনেক সময় যে দিব্য উপায় পাওয়া গেছে, আগাগোড়া মহাভারতের ভেতর যে দিব্য রীতির প্রচলন রয়েছে তা খুব চমৎকার হলেও আমাদের পৃথিবীতে সেই সব জিনিসের কোনো নিদর্শন নেই বলে সেই রীতিও এখন অচল। তবু মহাভারতের গল্প, গল্প বলবার সকল বৃহৎ অনিমেষ পদ্ধতি বেঁচে আছে। মানুষের জীবনে প্রবৃত্তির পরমাণু খণ্ডনের মতো কোনো অদ্ভুত পরিবর্তন না এলে সভ্যতার শেষ দিন পর্যন্ত বেঁচে থাকবে বলে মনে হয়। পৃথিবীর খুব সৎ ও শিল্পশুদ্ধ গল্পগাথা পড়বার জন্যে ও জ্ঞান, মানে মহাজীবনের কয়েকটা দিকের মর্মার্থ বুঝবার জন্যে এবং কৌটিল্যের সূত্রগুলোর চেয়ে বেশি বৃহৎ ও মহৎভাবে মানুষের ব্যবহারিক জীবনকে হৃদয়ঙ্গম করার জন্য আমাদের বরাবর আদি মহাভারতের দিকেই ফিরে যেতে হবে। কিন্তু তবুও মহাভারত আমাদের নিজেদের বা নিজেদের যুগের কোনো অন্তিম একক গ্রন্থ নয়। মুসলমান ও বৌদ্ধ যুগেও মহাভারত সেই হিসেবে বিবেচিত হয়েছে কিনা সন্দেহ। মহাভারত আমাদের ভারতীয়দের প্রথম পথ দিয়েছিল বটে, সেদিনকার চরমোত্তম সাহিত্যের পথ এবং অনেক অংশে সাধারণ জনতার বোধগম্য করে অনুভূতি, উপলব্ধি ও জ্ঞানের পথ। প্রথম মহৎ দিক নির্ণয় হিসেবে সহজ সাধারণের কাছেও দাঁড়িয়ে আছে মহাভারত, আমাদের ভারতবর্ষে অন্তত। কিন্তু তবুও উত্তরকালের একমাত্র পরিচ্ছন্ন ও গভীর দিক নিরূপক গণ্য হবার দাবি মহাভারতের মতো গ্রন্থের পক্ষেও সম্ভব নয়। মহাভারত রচনার পর অনেক রকম উত্তরকালের আবির্ভাব হয়েছে পৃথিবীতে এই বিংশ শতক অব্দি। যে উপলব্ধির ভেতর থেকে মহাভারত রচিত হয়েছিল, দ্বৈপায়ন আরো 500 বছর বেঁচে থাকলে সেই উপলব্ধি তার পূর্ণ বিশুদ্ধতায় তার নিজের মনেই অটুট হয়ে থাকতো না। মহাভারতী উপলব্ধি শাশ্বত, পদার্থের ঢের ভাঙা গড়া কাজ করে গেছে তার অব্যবহৃত পরবর্তীকালেই, প্রতিটি কালেই, প্রতিটি সময় সন্ধিতে। মহাভারত থেকে গল্প ও রূপক টেনে এনে আজকের শতাব্দীকে আলোকিত করার চেষ্টা করতে পারি আমরা, করা হয়েছে, করা হবে, কিন্তু তা অগ্নিসংস্কারের মতো। আধুনিকতাকে নিজের সত্তায় ও সম্ভাবনায় বিশুদ্ধ করে নেবার জন্য মহাভারতীয় কাল বা সেই দেশকালের শুদ্ধ উপলব্ধিকে ফিরিয়ে আনবার জন্য নয়। কিছুটা কাল কেটে গেলে পর সেই উপলব্ধি নিজেকে শাশ্বত পদার্থ হিসেবে অনুভব করতে পারেনি আর। সেই উপলব্ধির থেকে উৎপন্ন মহাভারত নিজের সমস্ত সর্বময়তাকে কোনো অংশে ক্ষুণ্ণ হতে না দিয়ে যেমনটি একদিন ছিল ঠিক তেমনি জ্ঞান, ধর্ম ও সাহিত্যের কিংবা এসবের কোনো কিছুরই একমাত্র সার গ্রন্থ হিসেবে নিজের স্থায়িত্বের দাবি জানাতে পারে না। মহাভারতের ভেতরে কোনো শাশ্বত দেশকাল নেই, মানুষীয় সময় ও মনের গঠনের নিকট সেরকম জিনিস টিকে থাকতে পারে না বলে প্রতিটি যুগেরই অলিখিত কিংবা তার বড় সাহিত্যিকদের হাতে লিখিত নিজস্ব মহাভারত আছে বলে। সেসব তো সব মহাভারত তাদের নিজেদের যুগে আদি মহাভারতের চেয়ে মানুষের কাছে নিকটতর, বেশি উজ্জ্বল। যুগ কেটে নতুন যুগ এসে পড়লে তাদের শাশ্বত পদার্থ চিড় খেতে থাকে, ভেঙে যায়, বদলায়, নতুন ভাবে গড়ে ওঠে। আগেকার সেই শাশ্বত দেশকাল থাকে না আর। আমার মনে হয় দান্তের কাব্যের শাশ্বত পদার্থে এরকম চিড় ধরেছে, আজ নয়, কিছুকাল আগে থেকেই। ইউরোপীয় পাঠকদের খবর আমরা বিদেশি বই, জার্নাল ইত্যাদি মারফত পেয়ে থাকি। যতদূর টের পেয়েছি
ইউরোপে কবিতা পাঠ করে যারা, সেই নির্দিষ্ট সাধারণ কিংবা আলোচনা করে যারা, সেই সুধী রসিকের দল দান্তের কাব্য তারিফ করে বটে, কিংবা মূল ইটালিয়ান অথবা ফরাসি, জার্মান কিংবা ইংরেজি ডিভাইন কমেডি তারা প্রায় পড়েই না। মহাভারত যেসব কারণে প্রথম ও অন্তিম হতে পারেনি, সেরকম কতগুলো কারণ দান্তের পক্ষেও সেটা হয়ে ওঠা সম্ভব হয়নি। মহাভারতের মতো অত অজস্রকাল কেটে যায়নি যদিও দান্তের মৃত্যুর পর। শাশ্বত শব্দটির যে মানে আমি ধরে নিয়েছি, সে হিসেবে পৃথিবীর কোনো গ্রন্থই শাশ্বত হতে পারে না। সাহিত্য ওরকম ধরনের সনাতন কিছু নেই। একজন শ্রেষ্ঠ সাহিত্যিক অমর অসংসদে চলে যান বটে, কিন্তু তিনি শ্রদ্ধা জাগাতে থাকলেও ক্রমে ক্রমে কেউ তাকে পাঠ করে না বিশেষভাবে। আর যে উপলব্ধি ও সাহিত্য সত্ত্ব প্রায় সকলের নিকট ভিতরে বিতরিত হয়ে সার্থকতা পাচ্ছিল, নতুন দিনের সাধারণদের কাছে সে জিনিসের আবেদন কমে আসে। আরো অনেকদিন পরে রসিকদের কাছেও। সোফোক্লেস, ইস্কাইলাসকে কেউ পড়ছে না বড় একটা, হোমারকে না, মহাভারত তেমন পড়া হয় না। মাঘে ৩টি গুণই রয়েছে, কিন্তু সেসব গুণ কি সত্যিই কি আছে, থাকলে কি হিসেবে আছে বুঝে দেখবার জন্য কে পড়ছে মাঘ আজকাল আর? বান কিভাবে তার কাব্যের সমস্ত কিছুই উচ্ছিষ্ট করে গেছেন, এলিজাবেথীয় নাট্যকাররা যে বিশদ ব্যাপ্তির পরিচয় দিয়েছিলেন, শেক্সপিয়ার যে অতল সমানুভূতি ও সার্বজনীনতার, সেসবের তুলনায় বানের কাব্য কিরকম কিংবা এরকম সাহিত্য সৃষ্টি করে গেছেন তিনি, জানাবার জন্য এক আধজন ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় না। কিংবা কথাটা এইভাবে বলা চলে যে, আজকের কবি ও সাহিত্য রসিকদের চেয়ে এইরকম দু চারজন লোকই ওসব বই বেশি পড়ে। আরো পড়ে, তাদের সংখ্যাও কমে যায়। লেখা কেউই পড়ে না, তবুও লেখক অমর। মানুষের সফলতাকে মানুষ এর চেয়ে বেশি কর দিতে অসমর্থ। নিরবচ্ছিন্ন নির্গুণ সময় তাকে যা দেবে, তার চেয়ে বেশি কিছু দান করবার শক্তি নেই তার। কিন্তু দেশকালের খানিকটা অপরিমেয়তার নিকষে শাশ্বত না হলেও মহাভারতের মতো গ্রন্থ তার যুগের প্রতিটি পরবর্তীকালেই, এই বিংশ শতকেও নিজের চারিদিকে বেশ জনরব সঞ্চিত করে প্রবেশ করেছে। আমি আগেই বলেছি যে খুব সম্ভব মানুষ সভ্যতার শেষ দিন পর্যন্ত মহাভারত আমাদের সঙ্গে থাকবে, দান্তেও, শেক্সপিয়ারও। কিন্তু সাধারণ জনেরা তো নিশ্চয়ই কবিতার খুব মর্মস্পর্শী পাঠক ও সমালোচকদের ভিতরেও অনেকে মহাভারতকে খুব সৎ, সনাতন, দান্তেকে চিরন্তন বই হিসেবে মনে করলেও এসব বই শেলফে গুছিয়ে রেখে দিচ্ছে, কিংবা নিজের ব্যবহৃত কোনো গণগ্রন্থাগারে আছে বলে মনকে প্রবোধ দিচ্ছে। কখনো কখনো সম্পূর্ণভাবে একাগ্র সত্তাকে নিঃশেষে নিয়োগ করে এসব বই আজকাল বিশেষ কোথাও পড়া হয় বলে মনে হয় না। দান্তের চেয়ে মহাভারতের আকর্ষণ অবশ্যই ঢের বেশি ব্যাপক, ঢের বেশি লোকায়ত, বেশি সরাট, স্বাভাবিক। কিন্তু দান্তের চেয়ে মহাভারতের পাঠক সংখ্যা কি খুব বেশি? ইউনিভার্সিটির সংস্কৃত সাহিত্য ইত্যাদি নানা পরীক্ষার জন্য যারা প্রস্তুত হচ্ছে, সেসব ছাত্রদের ভেতর কেউ কেউ সংস্কৃত মহাভারত কিছু কিছু পড়ে, কোনো কোনো পর্ব পর্বাংশ, কিন্তু আগাগোড়া সমস্ত বইটা পড়ে বলে বোধ হয় না। সংস্কৃত সাহিত্যের অধ্যাপকদের ভেতরে কেউ কেউ মূল মহাভারত পড়ে শেষ করেছেন, এই কথা স্বীকার করতে আমি প্রস্তুত আছি। কিন্তু তারা কজন সংস্কৃত সাহিত্যে দর্শনের সমস্ত আচার্য অধ্যাপকদের তুলনায় তাদের সংখ্যা কত, সে সম্বন্ধে আমার কোনো পরিষ্কার ধারণা নেই। আমার মনে হয় সংখ্যা খুব বেশি নয়। সংস্কৃত দর্শন, সাহিত্য ইত্যাদি চর্চার খুব প্রসার ছিল এক সময়, এখন ততটা নেই, পরে আবার হবে আশা করা যায়। এইসব ছাত্র ও অধ্যাপকদের গণ্ডির বাইরে যেসব অঢেল পাঠ নিরতের সংখ্যা রয়েছে আমাদের দেশে, তাদের প্রায় সকলেই অল্প বয়সে ছোটদের জন্য সোজা ভাষায় সংক্ষেপে লেখা মহাভারত বড় বইটার থেকে থিতনো খানিকটা সরস গল্প পড়েছে। পড়ে সুচিন্তিত হয়ে উঠবার সম্ভাবনা, আকৃষ্ট হবার কথা আদি মহাভারতের দিকে, সংস্কৃত না হোক বড় প্রামাণিক বাংলা অনুবাদের দিকে। কিন্তু খুব কম পাঠকই সেদিকে ঝুঁকেছে, এত কম যে হক্সলি, হেমিংওয়ে, কোয়েস্টলার, ইশারুড প্রভৃতির এদেশি পাঠকদের সঙ্গেও তার তুলনা হয় না।
এত বেশি কম যে মহাভারতের সেসব পাঠকের কোনো অস্তিত্ব নেই বললেও চলে। কাশিরাম দাসের মহাভারত সম্বন্ধেও এই কথা খাটে। খুব অপ্রত্যাশিত জায়গায় কাশিরাম দাসের মহাভারত পড়া হয় বটে, কিন্তু সেসব প্রায় না বুঝে, আধো বুঝে, কর্মান্তরালে ঝিমিয়ে ঝিমিয়ে পড়ে যাওয়া, তাৎপর্যের গভীরতায় প্রবেশ করা নয়। আদি মহাভারত গ্রন্থ অবশ্যই আজকালকার সংস্কৃতি সভ্যতার বিরাট ইংরেজায়নের দিনে প্রায় সকলের কাছেই অগম্য, কিন্তু বাংলা অনুবাদ পড়ে দেখবারও বিশেষ কোনো তাগিদ দেখা যায় না পাঠকদের ভেতর। প্রায় সকলেই দরিদ্র, মধ্যবিত্ত, সকলেরই সময় কম, সংসারের সমস্যা বেশি। 18 পর্বের মহাভারত আকারে খুব বড়, মহাভারতের মোটামুটি গল্প ছেলেবেলার 5-7 ফরমার বই থেকে পড়া, চারিদিককার মানুষের মুখে মুখে শোনা ও নানা রকম মাঝারি ও বড় সাহিত্যে ইতস্তত ছড়ানো। বড় বড় বাংলা অনুবাদের দামও খুব কম নয়। বইগুলো কয়েকটি ভলিউমে চারিয়ে দেওয়া নয়। বইয়ের খুব বিস্তৃত ও হৃদয়গ্রাহী বিজ্ঞাপন নেই, নানা রকম বইগুলোর যেমন আছে। এসব নানা কারণে আমার মনে হয় আধুনিক পাঠকেরা বড় মহাভারত পড়বার পথ খুঁজে পায় না। কিন্তু তবুও সব সময় একদল খুব ঐকান্তিক পাঠক আছে সাহিত্যের, উপরের বিস্তারিত কারণগুলো যাদের কাছে কোনো অন্তরায় নয়। তারাও মহাভারত পড়ছে না আর। নিজেদের কালের কিংবা অব্যবহৃত আগের যুগের বা আরো কিছু আগের মহাভারতগুলো পড়ছে যদিও। নিতান্ত না পড়লে যা চলে না, এরকম অধ্যাপক বা সাহিত্যিক ছাড়া আদি মহাভারতের সবখানি খুব নিবিষ্টভাবে পড়ে দেখবার সময় শুধু নয়, কোনো রুচিও নেই আধুনিক দিনের বিশিষ্ট সাহিত্য পাঠকদের। কেন এরকম হচ্ছে ইতিপূর্বে সে সম্বন্ধে বলেছি। যে আশ্চর্য ও অব্যয় উপলব্ধির ভেতর থেকে মহাভারত জন্মেছিল একদিন, সেই উপলব্ধিকে ও তার গ্রন্থকে শ্রদ্ধা করি আমরা। ঠিক ওরকম পরিধি ছড়িয়ে দিয়ে ওর চেয়ে মহত্তর জিনিস আমাদের সাহিত্যে অন্য কোথাও হয়েছে বলে মনে করি না। কিন্তু তবুও সময়ের, মানুষের ধারা ধারণার যেন 1/4 বিস্তারের দেশে দাঁড়িয়ে বিরাট নাট্যকে ঘিরে মহাভারতের মহাপ্রস্থান আমাদের কোনো পথ দেখিয়ে দেয় না। মহাপ্রস্থান আমরাও চাই, যদিও চাই শান্তি পর্ব ও সুসীম আস্তিক্যের সুর, কিন্তু কেবলই আকাশবাণীর উপরে ভরসা রেখে, কেবলই দৈব বলের সাহায্যে নয়। এই শেষের জিনিসগুলো এক হিসেবে মহাভারতের গল্প জমিয়েছে বটে, কিন্তু কোনো বড় গ্রন্থের সত্যার্থকে নিছক গল্প বা রূপক হিসেবে গ্রহণ করবার কথা নয় আমাদের। দ্বৈপায়নের দিনে সে হিসেবে তারা রচিতও হয়নি। ব্যাসের সমসাময়িক একমাত্র সম্ভাব্য শুদ্ধ চেতনা থেকে নিঃসৃত আধার ও আধেয় মহাভারত সত্য ছিল, এবং সে সত্য শাশ্বত ছিল সেদিন সমাজের তখন। কিন্তু সেই শাশ্বতকে সময় ভেঙে ফেলেছে এমনই ভাবে, আমাদের উপলব্ধিতে পুরাণ বা অনুরূপ মহামর্ম প্রণয়নগুলোর দিকে তাকালে মনে হয় যে সত্যের থেকে বিচ্ছিন্ন রূপক বা গল্পের থেকে বিচ্ছিন্ন সত্যের নির্মাণের রূপক আমাদের অসতর্ক মন চমৎকৃত করতে পারে, গল্প আমাদের মনের উঠতি মানুষকে বা স্থবিরকে মুগ্ধ করতে পারে। কিন্তু মহাভারতের সমগ্র বইয়ের ভেতরে যে আশ্চর্য সাহিত্য রস ও কাণ্ডজ্ঞান আমরা পাই, সেসব জিনিস মহাভারতের পর এত বিভিন্ন জায়গার থেকে, এত বিভিন্ন কালসন্ধির নতুন নতুন নির্মিত সত্যের স্পর্শে কিছু পরিবর্তিত, বেশি আলোকিত হয়ে পরিবেশিত হয়েছে যে মহাভারতকে একটি অবিস্মরণীয় উৎস হিসেবে অনুভব করি আমরা। কিন্তু সময়ের সেতু পার হতে চাই তারই ভিতরে থেকে উৎসারিত আমাদের শতাব্দীর ও জীবনের প্রয়োজনে, স্থিরতর আধুনিকের অপরিহার্য স্পষ্টতর সব সম্বন্ধ শৃঙ্খলের পথে। আমার মনে হয় এই শেষ কারণের জন্যেই বেশি করে মহাভারত অমর হয়ে রয়েছে, কিন্তু পঠিত হচ্ছে না। দান্তেও প্রায় অনুরূপ অমর। মহাভারতের তুলনায় দান্তের পটভূমি ছোট। কমেডিয়ার ভাবনা, বেদনা, শ্লেষ, ধিক্কার, আগুন ও গভীরতা সত্ত্বেও আমার মনে হয় একটা প্রায় অনিঃশেষ ক্রন্দশীকে আলিঙ্গন করে মহাভারত বেশি গভীর। কিন্তু দান্তে সময়ের দিক দিয়ে আমাদের ঢের নিকটে। ঠিক আধুনিক পৃথিবীতে বাস না করলেও আধুনিক ভাব পৃথিবীর পিতা হবার সুযোগ তার ঘটেছিল। সেই সুযোগ যে ডিভিনা কমেডিয়ার বিশেষ বিশেষ কোনো খিচ রাখেনি,
আজ এই 20 শতকেও ইউরোপের কোনো কোনো বড় কবির সাহিত্য ও শপথের দিকে তাকিয়ে সে কথা স্বীকার না করে পারা যায় না। কিন্তু তবুও দান্তের উপলব্ধির শাশ্বত জিনিসে মরচে পড়েছে অনেক দিন হলো। উপলব্ধি প্রকাশের অদ্বিতীয় পদ্ধতি, যা আদি আধার ও আধারের মিলনী দেশের অনির্বচনীয় সত্যেরই সামিল প্রায়, সেরকম দান হিসেবে তার কাব্য বেঁচে রয়েছে মহাভারতের মতো দান্তেও কালপ্রবাহী। প্রায় সব দিক থেকেই পাঠক ও আলোচক, সাহিত্যিকেরা দান্তেকে নিঃসন্দেহে অমর বলে জানিয়ে যাচ্ছে। কিন্তু দান্তের ইটালিয়ান মহাকবিতা পড়ছে না কেউ, জার্মান, ফরাসি, ইংরেজি, রুশ অনুবাদগুলোও না। কম্মেডিয়ার তখনকার ইটালীয় সমাজ, রাষ্ট্র, চক্রান্ত, চরিত্রকূটের অতি বিষম ঠাসাঠাসি, শত্রু মিত্রের কেচ্ছা ও কুৎসা আজকে পাঠকদের এত কম টানে যে অব্যয় আলোর স্পর্শ গ্রহণ করতে আজকের দিনের সমারসেট মম, লুই ফিশার, ওয়াল্টার লিপম্যান বা জওহরলালের বই হাতের কাছে থাকতে প্রায় সকলেই নারাজ। শেক্সপিয়ারও অমর। শেক্সপিয়ারের উপলব্ধির অন্তঃসারে কিছু কিছু কলঙ্ক ও ছিদ্র দেখা গেলেও মোটামুটি তা এখনো গ্রহণীয়। অর্ধ সত্যের চেয়ে বেশি সত্য। শেক্সপিয়ার আধুনিক কালের সত্যার্থী। শেক্সপিয়ারের পরে অনেক সাহিত্যিকই খুব বিস্তৃতভাবে আলোকপাত করলেও 20 শতক পর্যন্ত কোনো দ্বিতীয় শেক্সপিয়ার এসে দাঁড়াতে পারেনি আমাদের মধ্যে। শেক্সপিয়ার অনেকেই পড়ে। 500, 700, 1000 বছর পরে শেক্সপিয়ারের অদ্বিতীয় প্রকাশ পদ্ধতি বেঁচে থাকলেও দান্তেকে লঙ্ঘন করে তিনি সত্যিই ব্যাপকভাবে অধীত হয়ে আধার ও আধের একটি অবিনাশ সত্য স্বরূপের অনির্বচনীয়তায় অমর হয়ে থাকবেন, এই আশা করা যেতে পারে। দান্তের চেয়ে শেক্সপিয়ার মহাভারতের আদি দিকপতির মতো গভীরতা ও আকাশের ওপারে আকাশ, পৃথিবীর ভেতরের পৃথিবীকে বেশি হৃদয়ঙ্গম করে আধুনিক কালের প্রয়োজনে বেশি শুদ্ধ, স্বচ্ছ ও সকলের গোচরে এনে নিজের বইগুলোর ভেতর গ্রথিত করে রেখেছেন, আমার এই ধারণা। কিন্তু সময় বয়ে চলছে, আমরা সেসব জানব না, কিন্তু সে জানবে সাহিত্যে মৃত্যু, অমরতা ও পুনঃপ্রবাহের আরো কোনো নতুন নিয়ম আছে কিনা, কিংবা সেসব নিয়ম শৃঙ্খলা রয়ে গেছে, সেগুলোর স্বতঃসিদ্ধতা সঠিকভাবে স্থির করা হলো কিনা। এতক্ষণ আমরা পড়লাম আধুনিক কালের বিখ্যাত কবি জীবনানন্দ দাশের প্রবন্ধের বই কবিতার কথা। সেই প্রবন্ধের বই থেকে একটি প্রবন্ধ কি হিসেবে শাশ্বত।